Hi everyone, welcome to Sahoj Part. So most important MCQ series on Indian polity আজকে ডে 8। তো তোমরা যারা যুক্ত হওনি আমাদের সাথে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও রেগুলার আপডেটের জন্য। তো আজকে আমাদের ডে 8 যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো এর আগে যে 7টা পার্ট তোমাদের সাথে আমি আলোচনা করেছি সেগুলো তোমরা একটু দেখে নেবে। সেখানে পর প্রত্যেকটা ইম্পর্টেন্ট সেকশন আমি কভার করার চেষ্টা করেছি, তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে ফলো করবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 106 থেকে শুরু হচ্ছে, তো দেখে নেওয়া যাক। In which one of the following council act established the diarchy system first in the state? তো এখানে দেখো চারটে অপশনস রয়েছে, তার মধ্যে কোন অ্যাক্টের আন্ডারে আমাদের ডায়ারকি সিস্টেমটা প্রথমবারের জন্য সূচনা হয়েছিল। এখানে আমরা অপশনসগুলো দেখে নিচ্ছি। পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের অনেকগুলো ইয়ার রয়েছে এবং পরবর্তী পর্যায়ে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো এক্ষেত্রে কি হবে আনসার? আমাদের সঠিক উত্তর হচ্ছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919। 1919 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে এস্টাবলিশমেন্ট হয়েছিল ডায়ারকি সিস্টেমের। তো এখানে দেখো কিছু ইনফরমেশন আমরা একটু দেখে নিই যে এই অ্যাক্টটি স্পেসিফিক্যালি আমরা দেখতে পাচ্ছি 1919 সালের একটি অ্যাক্ট, এবং এই অ্যাক্টটা কিন্তু ফাইনালি মানে অ্যাপ্লিকেবল হয় বা কেম ইনটু ফোর্স হয় 1921 সালে, অর্থাৎ 2 বছর পর। এই অ্যাক্ট একটা ফেমাস নামে পরিচিত মন্টেগিউ চেমসফোর্ড রিফর্মস, বা এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে মন্টেগিউ হচ্ছেন সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া এবং লর্ড চেমসফোর্ড যিনি ছিলেন তিনি ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটা কিন্তু ভীষণভাবে আসে যে মন্টেগিউ চেমসফোর্ড রিফর্মস বা মন্টেগিউ চেমসফোর্ড অ্যাক্ট কাকে বলা হয়। তো আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এবং এক্ষেত্রে এই প্রশ্নটাও আসতে পারে যে এই সময়কালে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া কে ছিলেন, তাহলে হবেন মন্টেগিউ। এবং যদি প্রশ্ন আসে যে ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন, তাহলে হবে লর্ড চেমসফোর্ড। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। অন দ্য বেসিস অফ হুজ রেকমেন্ডেশন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড। তো আমরা জানি যে ভারতীয় সংবিধান রচনা করেছিল গণপরিষদ। তো এই গণপরিষদ তৈরি হওয়ার জন্য এর আগে প্রচুর অনেক ইতিহাস আছে আমরা জানি, এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের চ্যাপ্টারটাতে বা মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টারটাতে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে যে একটি স্পেসিফিক একটি সেকশন অর্থাৎ একটি কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু এই গণপরিষদ তৈরি হয়েছিল। একটা নাম্বার অফ মেম্বার্স, একটা টিম, এই টিমেরা কিন্তু দীর্ঘ 3 বছর সময়সীমা, 2 বছর 11 মাস 18 দিন সময়সীমা নিয়ে 11টা টোটাল সেশনের মাধ্যমে কিন্তু তৈরি করেছিল ভারতীয় সংবিধান। তো প্রশ্ন হচ্ছে কার রেকমেন্ডেশনে এই অ্যাসেম্বলি ফর্ম করা হয়? তো আনসার হচ্ছে আমাদের ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের রেকমেন্ডেশনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা ভারতীয় সংবিধান রচনা করেছিল দীর্ঘ 3 বছর সময়সীমা নিয়ে। এবং দেখো এখানে যে ইনফরমেশনসগুলো রয়েছে সেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউট হয়েছিল নভেম্বর 1946 এ। ভেরি ইম্পর্টেন্ট, কবে কনস্টিটিউট হয়েছিল বা ফর্মড হয়েছিল যদি কোশ্চেন দেয়, নভেম্বর 1946। এবং কোন স্কিমের আন্ডারে, কোন প্ল্যানের আন্ডারে, কার রেকমেন্ডেশনে, তাহলে আনসার হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। এখানে দেখো ক্যাবিনেট মিশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট 3 জন মেম্বার, লর্ড প্যাট্রিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। এরা ভারতবর্ষে এসেছিলেন 24শে মার্চ 1946, এবং এখানে প্ল্যানটা পাবলিশ করা হয়েছিল কিন্তু মে মাসের 16 তারিখে 1946 সালে। ফাইনালি ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে পাঠানো হয়, এবং এক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রেসপেক্টে যখন এরা ভারতবর্ষে এসেছিল ভারতের সংবিধান রচনা করতে, তখন কিন্তু মুসলিম লীগ সেই জায়গাটাতে প্রতিবাদ করে। তারা কিন্তু বলে যে আমাদের দেশের জন্য আমাদের আরেকটা সেপারেট কান্ট্রি বা সেপারেট কনস্টিটিউশন তৈরি করে দিতে হবে, কারণ এটা হচ্ছে অনলি ফর মোহামেডান কমিউনিটির জন্য। তো এটা নিয়ে প্রচুর জল্পনা হয়। আমরা জানি পরবর্তী পর্যায়ে অনেক যেটাকে বলে যে স্টেপ যাওয়ার পরেই কিন্তু আমাদের সংবিধান তৈরি হয়। অনেক লড়াই, অনেক প্রতিবাদ, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। পরের প্রশ্ন, which of the following is responsible for establishing the contingency fund for the state? এখানে দেখো স্টেটের কথা বলা আছে। যখনই আমাদের স্টেটের কথা বলা হবে আমাদের অপশনসগুলোকে একটু দেখে নিতে হবে। দ্য প্রেসিডেন্ট, দ্য পার্লামেন্ট, দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট অ্যান্ড নান অফ দিস। তো এখানে বলছে কন্টিনজেন্সি ফান্ড অফ দ্য স্টেট। যখনই স্টেট বলে দিল খুব সুন্দর আমরা স্পেসিফাই করে দিলাম যে লেজিসলেচার অফ দ্য স্টেটই হবে, কারণ স্টেটের রেসপেক্টে এখানে যে অপশনসগুলো রয়েছে, প্রেসিডেন্ট তো সেন্ট্রালকে রিপ্রেজেন্ট
করছে, পার্লামেন্ট সেন্ট্রালকে রিপ্রেজেন্ট করছে, অপশন ডি নান অফ দিস, তাহলে অপশন হয়ে গেল আমাদের অপশন সি। তো এখানে দেখো কন্টিনজেন্সি ফান্ড অফ দ্য স্টেট একদম সুন্দরভাবে লেখাই আছে, এটা অপারেট কে করবে তাহলে? যদি প্রশ্ন থাকতো কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া তাহলে আনসার হতো প্রেসিডেন্ট, এখানে অপারেট করছে গভর্নর অফ দ্য স্টেট। এবং এই যে কন্টিনজেন্সি ফান্ড, এই কন্টিনজেন্সি ফান্ড আমি তোমাদের এর আগে ইন্ডিয়ার রেসপেক্টে বলেছিলাম যে আমাদের বাড়িতে এক্সাম্পল দিয়েছিলাম যে প্রত্যেক বাড়িতে মায়েরা কি করে রান্নাঘরে বা যেটাকে বলা যায় যে আলমারিতে শাড়ির ভাঁজে অনেক সময় অনেক টাকা পয়সা ওনারা রেখে দেন। কেন? কারণ যখন দেখতে পাওয়া যায় যে বাড়িতে কোনো রকম সমস্যা হচ্ছে, কোনো এক্সট্রা মানে কোনো একটা খরচা এসে গেল, কোনো একটা প্রবলেম হয়ে গেল, বাবার কোনো প্রয়োজন পড়লো, আমাদের প্রয়োজন পড়লে মায়েরা তখন ওখান থেকে টাকা আমাদেরকে দেন, হেল্প করেন সেই জায়গাটাতে। তো সেটাকে বলা হচ্ছে যে একটা হঠাৎ করে আনফোরসিন এক্সপেন্ডিচার, মানে সেটা আমরা জানি না, আকস্মিকভাবে একটা ঘটনা ঘটে গেলে, আকস্মিকভাবে একটা খরচা এসে গেল, সেটাকে যাতে মিট করা যায়, সেটাকে সেই মুহূর্তের জন্য সলভ করার জন্য যে ফান্ডটা, সেটাকে কন্টিনজেন্সি ফান্ড বলছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্টও কিন্তু বোথ সেকশনেই কন্টিনজেন্সি ফান্ড রয়েছে, যারা কিনা এই আনফোরসিন এক্সপেন্ডিচার যখনই আসবে এই এক্সপেন্ডিচারটা যাতে মিট করতে পারে, প্রবলেমটা সলভ করতে পারে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এখানে কন্ট্রোলার নয়, আমাদের মনে রাখতে হবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যারা কিনা কি করছেন এই সেকশনটাকে দেখছেন, মেনটেন করছেন স্টেটের রেসপেক্টে, পাবলিক অ্যাকাউন্টস অবশ্যই মেনটেন করছে, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটের রেসপেক্টে, ঠিক আছে? ক্যাগ কিন্তু শুধুমাত্র সেন্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন না, স্টেটের রেসপেক্টেও কিন্তু দেখাশোনা করছেন। আর অপারেটেড অলওয়েজ কিন্তু গভর্নর হবে, মনে রাখতে হবে, যদি স্টেটের কথা হয় তাহলে গভর্নর, যদি আমাদের সেন্ট্রির কথা হয় তাহলে অবশ্যই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেনে চলে যাব, হু অ্যামং দ্য ফলোইং first presented the idea of the structure of constituent assembly for India? very very important। দেখো এখানে যারা ক্রিটিক্স আছেন তারা কিন্তু অনেক রকম অনেক স্টেটমেন্ট দিয়েছেন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশনের রেসপেক্টে, সংবিধান তৈরির রেসপেক্টে। তো আমাদের অপশনটা বুঝে আনসার করতে হবে যে প্রথমবার প্রেজেন্ট করেছিলেন স্ট্রাকচারটা কারা? কংগ্রেস পার্টি, স্বরাজ পার্টি, মুসলিম লীগ, ক্যাবিনেট মিশন। তাহলে ক্যাবিনেট মিশন কখনোই হবে না, এখানে আনসার হচ্ছে স্বরাজ পার্টি, ঠিক আছে? কংগ্রেস পার্টি দেখলেই কিন্তু তোমরা হট করে অপশন এ আনসার করে দেবে না, ঠিক আছে? আনসারটা অবশ্যই বুঝে করতে হবে আমাদের, ঠিক আছে? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা ভারতীয় সংবিধান রচনা করেছিল, এদের ফার্স্ট মিটিং কবে হয়েছিল? বহুবার আমরা দেখেছি, 9 ডিসেম্বর 1946। আমরা দেখতে পাই মুসলিম লীগ বয়কট করেছিল, তারা সেপারেট কান্ট্রি চেয়েছিল, পাকিস্তানের ডিমান্ড করেছিল। এবং তাই জন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রথম পর্যায়ে যখন আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টোটাল মেম্বার তারা ছিল 389, পরবর্তী পর্যায়ে যখন মুসলিম লীগ এটাকে বয়কট করলো হয়ে গেল 299, এবং এই যে ফার্স্ট মিটিংয়ে কিন্তু মেম্বারশিপ এসে দাঁড়ায় 211 জন। ডক্টর সচিদানন্দ সিনহা যিনি ছিলেন ওল্ডেস্ট মেম্বার, তাকে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে সিলেকশন করা হয়, যেটা কিনা আমরা ফ্রেঞ্চ প্র্যাকটিস থেকে অ্যাডপ্ট করেছি। এবং আমরা যেটা দেখতে পাই কিছুদিন পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদজিকে পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে সিলেকশন করা হয়। এই যে এই সিস্টেমটা ফ্রেঞ্চ প্র্যাকটিস কেন বলছি, ফ্রান্সে এটাই করা হয়, যিনি কিনা সিনিয়র মোস্ট তাকে প্রথমে সিলেক্ট করা হলো, দেন ভোটিং এর মাধ্যমে পরবর্তী পর্যায়ে একজনকে পার্মানেন্ট করা হয়। আমাদের দেশে ভাইস প্রেসিডেন্টের কনসেপ্ট আছে, ভাইস প্রেসিডেন্ট মানে হচ্ছে উপরাষ্ট্রপতি, তিনি হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, আমরা জানি। এবং ভাইস প্রেসিডেন্টের মূলত কাজ হচ্ছে রাজ্যসভা চেয়ারম্যানশিপ। যখন দেখতে পাওয়া যায় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোনোভাবে তার পদটি খালি রয়েছে, কোনোভাবে তার ডেথ হয়েছে, কোনোভাবে তিনি অসুস্থ আছেন, কোনোভাবে তিনি রিজাইন করেছেন তার টার্ম কমপ্লিট হওয়ার পূর্বে, তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট ম্যাক্স টু ম্যাক্স 6 মান্থস তার পদটিতে দায়িত্বভার সামলান, তাই তো? তো এখানে আমাদের ভাইস প্রেসিডেন্টের পদ কিন্তু একজন আছে, কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 2 জন ভাইস প্রেসিডেন্ট সিলেকশন হয়েছিলেন, এই জন্য এত কিছু বললাম। এইচ.সি. মুখার্জি, ভি.টি. কৃষ্ণমাচারী 2 জন ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট প্রশ্ন, আফটার ইন্ডিপেন্ডেন্স অফ পঞ্চায়েতি রাজ ওয়াজ রেকমেন্ডেড বাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম তোমাদের একটা চার্ট বানাতে, কোন কমিটি, তার কি ধরনের রেকমেন্ডেশন, তার অবজেক্টিভ কি এবং ইয়ার, তার চেয়ারম্যানের নাম কি, এইভাবে যদি
যদি তোমরা একটা চার্ট বানাতে পারো তাহলে তোমাদের কিন্তু এটা অনেকটাই সুবিধা হবে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করার জন্য। তো পঞ্চায়েতি রাজের রেকমেন্ডেশন, এখানে সিম্পল আনসার বলবন্ত রায় মেহতা কমিটি, বহুবার আমরা এটা পড়েছি। এবং এখানে দেখতে পাচ্ছি পার্ট 9-এ ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনশন করা আছে শিডিউল 11-এ 243 থেকে 243-ওতে পঞ্চায়েতি রাজ। কালকের ক্লাসেও আমি তোমাদের বলেছিলাম আর্টিকেল 40 যেটা ডিপিএসপির পার্ট, এবং সেখানে পঞ্চায়েতের কনসেপ্টকে নিয়ে খুবই জোরালো স্টেটমেন্ট দেওয়া আছে। কনস্টিটিউশনাল শেপের কথা বলা হয়েছে যে একটি দেশের যদি গ্রাম বা গ্রামে যদি আরবান ফেসিলিটি পাওয়া যায় তাহলে কিন্তু দেশের উন্নতি হবে, এটা মহাত্মা গান্ধীজি মনে করতেন। পঞ্চায়েতি রাজের 3টে স্ট্রাকচার আমরা জানি, জেলা পরিষদ, পঞ্চায়েতি সমিতি, ভিলেজ পঞ্চায়েত রেসপেক্টিভলি, ঠিক আছে। তো এখানে লোকাল সেলফ গভর্নমেন্টের কনসেপ্ট ভীষণ ইম্পর্টেন্ট ডিসেন্ট্রালাইজেশন পাওয়ারের জন্য। লর্ড রিপনকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্টের ফাউন্ডিং ফাদার, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরি। এবং এখানে পঞ্চায়েতি রাজের পার্ট 9 যখনই আমরা পড়বো তখনই আমাদের মিউনিসিপ্যালিটি পার্ট 9-এ পড়ে নিতে হবে, এবং শিডিউল 12 অবশ্যই মাথায় রাখতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং কোনো রকম তোমাদের কোনো ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো বিষয় সংক্রান্ত প্রিপারেশন রিগার্ডিং কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে তোমরা যুক্ত থাকতে পারো। অপশনাল হিস্ট্রি, রাইটিং প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। চলে আসছি নেক্সট প্রশ্ন, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ চেয়ারম্যান অফ রাজ্যসভা? তো রাজ্যসভার চেয়ারম্যান কে? সিম্পল আনসার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি হচ্ছেন আমাদের উপরাষ্ট্রপতি। এবং রাজ্যসভার চেয়ারম্যান তাকে বলা হচ্ছে, তিনি হচ্ছে প্রিসাইড করছেন, এক্স অফিসিয়াল চেয়ারম্যান, তার পদটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখনই তার পদটি খালি করছেন, যেটা কিনা একটু আমি তোমাদেরকে বললাম, সেই সময়কালের জন্য, অর্থাৎ ম্যাক্স টু ম্যাক্স 6 মাস, মনে রাখতে হবে, ম্যাক্সিমাম কিন্তু 6 মান্থ তিনি থাকবেন তার টার্মে অ্যাজ আ অ্যাক্টিং প্রেসিডেন্ট। সেই সময়কালে কিন্তু তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কোনো রকম স্যালারি পাচ্ছেন না, তিনি সেই সময় কিন্তু সব ফেসিলিটি পাচ্ছেন কার মতো? অ্যাজ আ প্রেসিডেন্ট, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া? এই কোশ্চেনটা আমি এর আগেও তোমাদের সাথে আলোচনা করেছি। ফার্স্ট ল অফিসারের নাম, সঠিক উত্তর আমাদের কি হবে একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে, কোশ্চেনটা রিপিট হয়েছে, ভেরি সরি। Due to violence of the constitution, the president can be removed before his term by impeachment. Which article describe impeachment on the president? Very very important. President এর impeachment কখন হবে? সিম্পল, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন কনস্টিটিউশনের ভায়োলেশন করবেন তখনই তার ইমপিচমেন্ট হবে। আনকনস্টিটিউশনাল বিহেভিয়ার, প্রুভড মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি, যাই বলি না কেন। তো এখানে আমাদের আর্টিকেল 61 এর মধ্যে আনসার হচ্ছে ইমপিচমেন্ট প্রসিডিওরের কথা বলা আছে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। যখনই তোমাদের কেউ জিজ্ঞেস করে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোন পার্টে আছে, তোমরা চট করে আনসার দিয়ে দাও যে পার্ট 5। তো পার্ট 5 কখনো বলবে না, বলবে পার্ট 5-এ ইউনিয়ন এক্সিকিউটিভ আছে, ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টের সাথে আর কারা কারা আছেন? প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে 52-তে দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট, 53-তে এক্সিকিউটিভ পাওয়ার, 54-এ ইলেকশন, 54-এর পরে আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে 60, যেখানে ও তার অ্যাফার্মেশনের কথা বলা আছে। প্রেসিডেন্টের শপথ বাক্য তিনি পাঠ করেন কার কাছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে। যদি কোনোভাবে তার পদটি মানে তিনি কোনো কারণে তার পদে না থাকেন তাহলে কি হবে? তাহলে হচ্ছে সিনিয়র মোস্ট জাজ যিনি থাকবেন সুপ্রিম কোর্টে তার কাছে তিনি শপথ বাক্য নেবেন। নেক্সট হচ্ছে 61, যেটা বললাম ইমপিচমেন্ট প্রসিডিওর। 74-এ হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স এর থেকে এইড অ্যান্ড অ্যাডভাইস নিয়ে থাকেন। এছাড়াও প্রেসিডেন্টের অনেক আর্টিকেল আছে, আমাদেরকে টোটাল 52 থেকে 62 পড়তেই হবে, ঠিক আছে। 72 পড়তে হবে পার্ডন পাওয়ার, 123 পড়তে হবে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আমাদের পড়তে হবে 143 যেখানে সুপ্রিম কোর্টের কাছ থেকে তিনি অ্যাডভাইস নিচ্ছেন ডিসিশনের রেসপেক্টে। এছাড়া আমাদের এমার্জেন্সি পাওয়ার 352 থেকে 360টা পুরোই পড়ে নিলে ভালো। 108-এ আছে জয়েন্ট সেশন, এগুলো সব পড়তে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইফ দ্য পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট ইজ ভ্যাকেন্ট ডিউ টু এনি কজ, উইদিন হাউ মেনি ডেজ ইট ইজ ম্যান্ডেটরি টু ফিল দ্য পোস্ট? যেটা কিনা আমি একটু আগে তোমাদের বলছিলাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া
তিনি হচ্ছেন আমাদের ফার্স্ট সিটিজেন, তাই না? তো প্রেসিডেন্টের পদটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। তার পদটা যদি কোনো কারণে খালি হয়ে যায়, কতদিনের মধ্যে পোস্টটা ফিল আপ হবে? উইদিন 1 মান্থ, উইদিন 3 মান্থস, উইদিন 6 মান্থ, উইদিন 9 মান্থ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 6 মাসের মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স 6 মাসের মধ্যে পদটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো পার্ট 5 ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যেটা আমি বললাম ইউনিয়ন এক্সিকিউটিভ, তার মধ্যে থেকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছেন হেড অফ দ্য স্টেট অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। তিনি হচ্ছেন ফর্মাল হেড অফ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি রেসপেক্টে তিনি হেড পজিশনটা হোল্ড করছেন। চিফ কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স, তো এখানে আছে আর্মি, এখানে আছে নেভি, আর এখানে আছে এয়ার ফোর্স। এই তিনটে সেকশনের কিন্তু তিনি হেড, ঠিক আছে? প্রেসিডেন্টের প্রচুর প্রচুর পাওয়ার, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, ডিপ্লোম্যাটিক, পার্ডন পাওয়ার, ভিটো পাওয়ার অ্যান্ড সো অন, ঠিক আছে? এগুলো পড়তে হবে। নেক্সট প্রশ্ন, হাউ মেনি মেম্বার্স ক্যান বি নমিনেটেড ইন দ্য রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট? খুব সুন্দর প্রশ্ন। রাজ্যসভার রেসপেক্টে, রাজ্যসভা হচ্ছে আপার হাউস, রাজ্যসভাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস, ঠিক আছে? তো এখানে 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নমিনেশন দেন, যারা কিনা স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করছে, সায়েন্স, আর্টস, লিটারেচার, কালচার, এই সেকশন থেকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, আন্ডার which of the following article of the constitution the formation of the finance commission laid down? ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশন, তো আমরা অলরেডি জানি, এটা অপশন দেখার দরকার নেই। 280 ধারাতে আমাদের অর্থ কমিশনের কথা বলা আছে, ফাইন্যান্স কমিশন, শর্টে এফসি। এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। আমাদের এখানে যাবতীয় যে রেভিনিউ, যেটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের রেসপেক্টে অ্যালোকেট করা হয়, ঠিক আছে, সেই সেকশনটাকে নিয়ে কিন্তু দেখাশোনা করছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ম্যান্ডেট করছে 280 ধারায় ফাইন্যান্স কমিশন। প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু তৈরি হচ্ছে, প্রত্যেক 5 বছর অন্তর, এবং এর মধ্যে একজন চেয়ারম্যান থাকছেন, 4 জন আদার মেম্বার্স থাকছেন। প্রত্যেককে কিন্তু সিলেকশন কে করবেন? নান আদার দ্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং এখানে তাদের যে অফিস, তাদের যে টার্ম, তার যে টেনিউর, তার যে পিরিয়ড স্পেসিফাই করা থাকছে কার দ্বারা? অবশ্যই প্রেসিডেন্টের অর্ডারে। তাহলে ফাইন্যান্স কমিশনের অল অ্যাবাউট কিন্তু ডিপেন্ডেন্ট বাই প্রেসিডেন্ট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, who presided over the joint sitting of both the houses of parliament? তো এখানে জয়েন্ট সিটিং এর কথা বলা আছে। জয়েন্ট সিটিং আমি 108 ধারায় বললাম, জয়েন্ট সেশন, দুটো হাউসের মধ্যে যখনই ডেডলক দেখতে পাওয়া যায়, একটা তীব্র অচল অবস্থা দেখতে পাওয়া যায়, সেই সময় প্রেসিডেন্ট কল ফর করতে পারেন জয়েন্ট সিটিং। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে প্রিসাইড করছেন কে? আমি কোশ্চেন করেছি প্রিসাইড করছেন কে। যদি জিজ্ঞেস করা হয় কল করছেন কে, তাহলে হবে প্রেসিডেন্ট। যদি প্রশ্ন করে প্রিসাইড করছেন, তাহলে অবশ্যই স্পিকার, ঠিক আছে? স্পিকার হচ্ছেন প্রিসাইডিং অফিসার। পার্লামেন্টের রেসপেক্টে আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনে 3টে মেজর পিলার, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। এক্সিকিউটিভরা কি করছে? এক্সিকিউট করছে, পরিচালনা করছে, তাই তো? লেজিসলেচার হচ্ছে ল বানাচ্ছে, আর জুডিশিয়ারি সেটাকে ইন্টারপ্রেট করে। তো এখানে পার্লামেন্ট হচ্ছে লেজিসলেটিভ অর্গান। পার্লামেন্ট মেনশন আছে 79 থেকে 122 পার্ট 5। আমি তোমাদের বলেছি যখনই পার্ট 5 দেখতে পাবে তখনই বুঝে যাবে এটাকে সেন্ট্রিককে নিয়ে কথা হচ্ছে, যখনই পার্ট 6 দেখতে পাবে তখনই বুঝে যাবে এটা স্টেটকে নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাব, দ্য টার্ম উই ইন প্রিয়াম্বল মিনস। খুবই একটা সুন্দর প্রশ্ন। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তাহলে এখানে পিপল অফ ইন্ডিয়াকে বোঝানো হয়েছে, প্রিয়াম্বলের সূচনাতে মেনশন করা আছে। এখানে খুব ইম্পর্টেন্ট, প্রিয়াম্বল আমাদের ভারতীয় সংবিধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছে। প্রিয়াম্বল থেকে আমরা বুঝতে পারি দেশের সংবিধানটা কেমন, তার নেচার কেমন, তার অবজেক্টিভ কি, কবে অ্যাডপ্ট করা হয়েছে এন্ড সো অন। প্রিয়াম্বলে আমাদের ভারতীয় সংবিধানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদেরকে, পিপলকে। আমাদের এখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা হয়েছে, তাই জন্য পিপলকে মোস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। প্রিয়াম্বলকে বেস করা হয়েছে অবজেক্টিভ রেজলিউশন, অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশনের মডিফাইড ভার্সনই হচ্ছে প্রিয়াম্বল। এটাকে মুভ করেছিলেন জওহরলাল নেহেরুজি এবং অ্যাডপ্ট করা হয়েছে অ্যাসেম্বলির দ্বারা, দ্যাট ইজ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। প্রিয়াম্বলকে কি অ্যামেন্ড করা যায়? তো আনসার হবে ইয়েস। তো আন্ডার আর্টিকেল 368 যেখানে অ্যামেন্ডমেন্ট প্রসিডিউরের কথা বলা আছে, তার মাধ্যমে অ্যামেন্ড করা যেতে পারে। এবং এখনো পর্যন্ত প্রিয়াম্বলকে মাত্র একবার অ্যামেন্ড করা হয়েছে বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
1976, যেখানে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি তিনটে শব্দকে কি করা হয়েছে, অ্যাড অন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দ্য স্পারেন্সিং কমিটি রেকমেন্ডেড, আবার একটা সিম্পল কোশ্চেন, স্পারেন্সিং কমিটি রেকমেন্ড করেছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্যের কথা। প্রথম পর্যায়ে মৌলিক কর্তব্য ছিল না, পরবর্তী পর্যায়ে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পার্ট 4A নিউ একটা পার্ট আর 51A তে 10টা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে, তাই তো 10টা ফান্ডামেন্টাল ডিউটি। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা 2002 সালের অ্যাক্ট, যেখানে রাইট টু এডুকেশন আমাদের অ্যাজ আ ফান্ডামেন্টাল 11 ডিউটি হিসেবে অ্যাড অন করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এজ টু বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো প্রেসিডেন্ট হতে গেলে ন্যূনতম বয়স সীমা আমরা প্রত্যেকে জানি 35 বছর বয়স হতে হবে। ঠিক আছে, কোয়ালিফিকেশনটা যদি একবার দেখে নিই, ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স সীমা প্রয়োজন, এখানে লোকসভার ইলেক্টেড মেম্বার্স হতে হবে। যদি কোশ্চেন দিত ভাইস প্রেসিডেন্ট, তাহলে এই জায়গাটা শুধু চেঞ্জ হয়ে যেত, প্রত্যেকটা চারটে যে পয়েন্ট, চারটে পয়েন্টের মধ্যে শুধু একটা পয়েন্ট বদলে যাবে। এখানে লোকসভার কোয়ালিফাইড মেম্বার বলছে, তো প্রেসিডেন্টের ক্ষেত্রে যদি ভাইস প্রেসিডেন্ট হতো তাহলে এখানে হতো রাজ্যসভার কোয়ালিফাইড মেম্বার, একই সাথে দুটো হয়ে গেল। ঠিক আছে, এবং তিনি কোনো রকম গভর্নমেন্টের অফিস অফ প্রফিট, সেন্ট্রাল, স্টেট, লোকাল অথরিটি, পাবলিক অথরিটি রেসপেক্টে তিনি কোনো রকম পোস্ট হোল্ড করতে পারবেন না যখন তিনি ইলেকশনে মানে দাঁড়াচ্ছেন। এবং পরবর্তী প্রশ্ন, অল ডাউটস অ্যান্ড ডিসপিউটস কানেকশন উইথ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইনকোয়ার্ড ইনটু অ্যান্ড ডিসাইডেড বাই। তো দেখো আমাদের না একটা মনের মধ্যে প্রশ্ন জাগে, যখনই আমরা ইলেকশন নিয়ে কথা বলছি, আনসার কি ইলেকশন কমিশন হবে? কখনোই হবে না। প্রশ্নটা ভালো করে পড়তে হবে। ডাউট অ্যান্ড ডিসপিউটস, আমরা কি জানি যে আমাদের জুডিশিয়ারি কি করছে, সবকিছু ইন্টারপ্রেট করে। তো জুডিশিয়ারি কি করে, খতিয়ে দেখে আদৌ সেটা কনস্টিটিউশনাল কিনা, আনকনস্টিটিউশনাল কিনা, বিচার কার্য করে, তাই না, বিচার করে। তো এখানে কোনো রকম ডাউট হলে, ডিসপিউট হলে, সেটাকে বিচার করে খতিয়ে দেখার কাজ কার আছে? সিম্পল সুপ্রিম কোর্টের, কারণ এখানে স্টেটের রেসপেক্টে কোনো কথাই হচ্ছে না। আর ইলেকশন কমিশন, যদি কোশ্চেন থাকতো যে ইলেকশন কমিশন কাদের ভোট কন্ডাক্ট করে, ইলেকশন কমিশন বলতে কিন্তু এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, যদি শুধু ইলেকশন কমিশন থাকে তাহলে অবশ্যই সেটা ইন্ডিয়া হবে, যদি লেখা থাকে দ্য ইলেকশন কমিশন অফ স্টেট তাহলে স্টেটের কথা হবে। ঠিক আছে, তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইলেকশন কমিশন হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট আর স্টেট লেজিসলেচারের ভোট নিয়ে কনসার্ন। যদি স্টেটের কথা হয় তাহলে এখানে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটির কথা হবে। ঠিক আছে, তো এখানে যখনই ডাউট আর ডিসপিউট বলছে তখন সমস্যা সমাধান করবে কে? কোর্টই সমাধান করবে। তো সুপ্রিম কোর্ট, সিম্পল, যেটা ইনফরমেশন আমরা পেলাম সুপ্রিম কোর্টের রেসপেক্টে, সুপ্রিম কোর্ট ইনাগ্রেট হয়েছে 28 জানুয়ারি 1950, ফেডারেল কোর্টের স্ট্রাকচারে এস্টাবলিশমেন্ট হয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নিয়েছে আইডিয়াটা। সুপ্রিম কোর্টের আইডিয়াটা আমরা কিন্তু পেয়েছি কোথা থেকে? আমাদের ইউএসএ থেকে পেয়েছি। এবং 124 থেকে 147 ধারায় পার্ট 5-এ সুপ্রিম কোর্টকে নিয়ে আলোচনা করা আছে। 2019 সালে আমরা দেখতে পাই যে জাজেসদের সংখ্যা 31 থেকে ইনক্রিজ হয়ে গেছে 34, যার মধ্যে 33 হচ্ছে আদার জাজেস এবং একজন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওকে, সো এই ছিল আজকের আলোচনা। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আলোচনায় আসছি লাইভ ক্লাসে। টিল দেন টেক কেয়ার।